নমস্কার, PSSM ত্রিপুরার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা। এছাড়া আমি মাস্টার সন্দীপ রায়কেও জানাই অনেক অনেক ধন্যবাদ আজকে আমাকে এই সুযোগটি দেওয়ার জন্য। আজকে থেকে আমি একটি নতুন স্বাধ্যায় শুরু করছি। সেই স্বাধ্যায়টি হচ্ছে পিতামহ পত্রিজির উত্তর। ইংলিশে হচ্ছে পিতামহের কোশ্চেন। এই বইটিতে মেডিটেশন অব আধ্যাত্মিক গুরু ব্রহ্মর্ষি পিতামহ পত্রিজির সঙ্গে অনুষ্ঠিত প্রশ্নোত্তর পর্বগুলির একটি সংকলন রয়েছে। এটি আমি বাংলাতে অনুবাদ করে আপনাদের এখন শোনাবো। ব্রহ্মর্ষি পত্রিজি আজ বিশ্বজুড়ে এতটাই সুপরিচিত যে বিশেষ করে যারা আধ্যাত্মিকতা ও ধ্যানের পথে অনুসন্ধানী তাদের কাছে তার কোনো প্রয়োজন নেই। আমরা সত্যি কৃতজ্ঞ উনাকে এমন একটি মহান গুরু আমাদের সকলের জীবনে আসার জন্য উনাকে সহস্র কোটি বিনম্র প্রণাম জানাই। এবার আমরা জানবো ব্রহ্মর্ষি পিতামহ পত্রিজির সম্পর্কে। ব্রহ্মর্ষি পিতামহ পত্রিজি, যাকে সবাই স্নেহ ভরে পত্রিজি বলে ডাকেন, তিনি একজন অসাধারণ ব্যক্তিত্বের মানুষ। তিনি যে জ্ঞান ভাগ করে দেন তা গভীর ও প্রজ্ঞায় পরিপূর্ণ। তিনি নির্লসভাবে জ্ঞান অন্বেষীদের সঙ্গে যুক্ত থাকেন এবং নিজেও একজন অনন্য বংশীবাদক। পত্রিজি একজন নতুন যুগের আধ্যাত্মিক গুরু। তিনি বিশ্বজুড়ে ধ্যানচর্চার বিস্তারের লক্ষ্যে কাজ করে চলেছেন। তিনি 1947 সালে ভারতের নিজামাবাদের শক্করনগরে জন্মগ্রহণ করেন। তিনি কৃষি বিজ্ঞানে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। এছাড়াও তিনি ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তিনি শাস্ত্রীয় সঙ্গীতের একজন নিবেদিত সাধক ছিলেন। তিনি একজন কণ্ঠশিল্পী ও বংশীবাদক হিসেবে শিক্ষা লাভ করেন। তিনি চন্দ্রশেখরন গুরুর তত্ত্বাবধানে সঙ্গীত চর্চা করেন। চন্দ্রশেখরন গুরু ছিলেন কিংবদন্তি TR মহালিঙ্গমের শিষ্য। পত্রিজি 1979 সালে আত্মজ্ঞান লাভ করেন। এর আগে তিনি আনাপানাসতি ধ্যান সহ নানা ধরনের আধ্যাত্মিক অনুশীলনে যুক্ত ছিলেন। তিনি শ্রী রামচন্দ্র রেড্ডির অধীনে ধ্যান চর্চা করেন। তিনি দ্য রেড্ডি স্কুল অব মেডিটেশন নামের একটি ধ্যান গোষ্ঠীর সঙ্গে যুক্ত ছিলেন। 1980 সালে তিনি ধ্যান প্রচারের লক্ষ্যে নিজ চাকরি থেকে পদত্যাগ করেন। তিনি 1992 সালে ফার্টিলাইজার্স মার্কেটিং ম্যানেজার পদ থেকে ইস্তফা দেন। এরপর তিনি নিজেকে পুরোপুরি আধ্যাত্মিক আন্দোলনের জন্য উৎসর্গ করেন। তখন থেকে তিনি নির্লসভাবে মানুষকে আত্মজাগরণের পথে অনুপ্রাণিত করে চলেছেন। তিনি প্রত্যেক মানুষকে নিজের অন্তর্নিহিত সম্ভাবনা উপলব্ধি করতে সহায়তা করেন। তিনি মানুষকে শেখান যে তারাই নিজেদের বাস্তবতা নির্মাণ করে। পত্রিজির মূল শিক্ষা হলো ধ্যানকে কেবল স্বাস্থ্য ও মানসিক শান্তির উপায় হিসেবে না দেখে এক উচ্চতর চেতনার সঙ্গে সংযোগ স্থাপনের মাধ্যম হিসেবে ব্যবহার করা। তিনি শেখান যে ধ্যান মানুষের অসীম সত্তার সঙ্গে যুক্ত হতে সাহায্য করে। এভাবে মানুষ নিজ নিজ বাস্তবতা গড়ে তোলে। পিরামিড স্পিরিচুয়াল সোসাইটিস মুভমেন্ট গঠন। পত্রিজি 1990 সালে ভারতে পিরামিড স্পিরিচুয়াল সোসাইটিস মুভমেন্ট প্রতিষ্ঠা করেন। এই নতুন যুগের আন্দোলনটি বিভিন্ন থট গ্রুপ ও ধ্যান কেন্দ্রের সমন্বয়ে গড়ে ওঠে। এগুলো আলাপজনক প্রতিষ্ঠান হিসেবে কাজ করে। এই আন্দোলন ধ্যান, নিরামিষ জীবনধারা ও আধ্যাত্মিক বিজ্ঞানকে করে। আজ পৃথিবীর অসংখ্য মানুষ পত্রিজির ধ্যান সেশনগুলোতে অংশগ্রহণ করেছেন। তার মোহনীয় বাঁশির সুরের সঙ্গে ধ্যানকে যুক্ত করে তিনি গভীর ধ্যানের অভিজ্ঞতা প্রদান করেন। ধ্যান শিক্ষা। পত্রিজি সমাজের সকল স্তরের মানুষের জন্য ধ্যানের পক্ষে দৃঢ়ভাবে কাজ করেছেন। শ্রেণী, ধর্ম বা জাতিগত পরিচয় নির্বিশেষে তিনি সবার কাছে ধ্যানকে পৌঁছে দিয়েছেন। তিনি ভারতের প্রত্যন্ত গ্রাম থেকে শুরু করে শহরাঞ্চল পর্যন্ত বিস্তৃতভাবে ধ্যান শিক্ষা দিয়েছেন। তিনি বিভিন্ন বয়স, শিক্ষা ও
পেশার মানুষের জন্য ধ্যান সেশন পরিচালনা করেছেন। তিনি প্রত্যন্ত গ্রামাঞ্চলে ধ্যান শিক্ষা দিয়েছেন। তিনি কারাগার ও হাসপাতালে ধ্যান সেশন পরিচালনা করেছেন। এই ধ্যান চর্চা হাজার হাজার মানুষের জীবন বদলে দিয়েছে। তিনি সারা বিশ্ব ভ্রমণ করেছেন। তিনি নিউ এজ স্পিরিচুয়াল সায়েন্স, মেডিটেশনের বিজ্ঞান, এনার্জি, চেতনা ও প্রজ্ঞা, নিরামিষ ভোজ, পিরামিড এনার্জি এবং নিজের বাস্তবতা নির্মাণ ইত্যাদি বিষয়ে কর্মশালা পরিচালনা করেছেন। তিনি ভগবদ গীতার সারমর্মও তুলে ধরেছেন। নিজের নির্লস প্রচেষ্টার মাধ্যমে পত্রিজি ভারতের বিভিন্ন প্রান্তে শত শত অলাভজনক পিরামিড স্পিরিচুয়াল সোসাইটি গড়ে তুলেছেন। তিনি প্রতিষ্ঠানগুলো পিরামিড মাস্টারদের স্থানীয় দল তৈরি করেছে। এই মাস্টাররা ধ্যান প্রচারের জন্য নির্লসভাবে কাজ করে যাচ্ছেন। এই আন্দোলনের সহায়তায় আজ পর্যন্ত 50,000-এরও বেশি গ্রামে ধ্যান ছড়িয়ে পড়েছে। এই গ্রামগুলোর বেশিরভাগই অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা ও কর্ণাটক রাজ্যে অবস্থিত। ভারতের অন্যান্য রাজ্যেও এই আন্দোলন বিস্তার লাভ করেছে। বর্তমানে বিশ্বের 50-টিরও বেশি দেশে পিরামিড মাস্টাররা সক্রিয়ভাবে কাজ করছেন। এই আধ্যাত্মিক আন্দোলন ক্রমাগত বিস্তৃত হচ্ছে। অন্যান্য বিশ্ববিখ্যাত আধ্যাত্মিক গুরুদের লেখা ইংরেজি বইগুলোকে তিনি একাধিক ভারতীয় ভাষায় অনুবাদ করার উদ্যোগ নেন। পত্রিজি নিয়মিত মাসিক ও দ্বিমাসিক আধ্যাত্মিক বিজ্ঞান ভিত্তিক সাময়িকী প্রকাশ করেন। এই সাময়িকীগুলো সক্রিয়ভাবে বিতরণ করা হয়। ইংরেজিতে স্পিরিচুয়াল ইন্ডিয়া এবং স্পিরিচুয়াল সায়েন্স, তেলুগুতে ধ্যান জগৎ, হিন্দিতে পিরামিড ধ্যান জগৎ সহ আরও কয়েকটি সাময়িকী এর অন্তর্ভুক্ত। পত্রিজির নির্দেশনায় বিভিন্ন ভাষায় বিপুল পরিমাণ আধ্যাত্মিক বিজ্ঞান ভিত্তিক সাহিত্য তৈরি হয়েছে, যার মধ্যে বই, অডিও এবং ভিডিও রয়েছে। নিরামিষ ভোজ সম্পর্কে সচেতনতা সৃষ্টি। নিরামিষ ভোজ প্রচার পত্রিজির হৃদয়ের খুব কাছের বিষয়। তার মতে, no spiritual practice is right that does not advocate non-violence and non-killing. তিনি ধ্যান চর্চার মাধ্যমে নিরামিষ জীবনকে এগিয়ে নিতে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। পত্রিজির সমগ্র ভারত জুড়ে হাজার হাজার নিরামিষভোজী সমাবেশ আয়োজন করেন। তিনি সচেতনতা তৈরির জন্য লক্ষ লক্ষ লিফলেট বিতরণ করেন এবং সকল সেশনে পরম ধর্ম অর্থাৎ অহিংসার গুরুত্ব শেখাতে থাকেন, যা সবার সর্বোচ্চ দায়িত্ব। পিরামিড স্থাপন। পত্রিজি পিরামিড কাঠামোর পেছনের বিজ্ঞানটি গভীরভাবে উপলব্ধি করেছিলেন, যা ধ্যানের শক্তিকে অনেক গুণ বাড়িয়ে দেয় এবং রূপান্তর ঘটায়। এই উপলব্ধি থেকেই তিনি সারা বিশ্বে কেবল ধ্যানের উদ্দেশ্যে হাজার হাজার পিরামিড নির্মাণে অনুপ্রাণিত করেন। 2021 সাল পর্যন্ত ভারতে এমন 2টি বিশাল মেগা পিরামিড রয়েছে যেখানে একসঙ্গে 4,000 জনের বেশি মানুষ ধ্যান করতে পারে এবং আরও কয়েক ডজন বড় পিরামিড রয়েছে। ভারতে এমন শতাধিক পিরামিড রয়েছে যেখানে একসঙ্গে 100 জনের বেশি মানুষ ধ্যান করতে পারে এবং প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ সেখানে ধ্যান শিবিরে অংশ নেয়। এর মধ্যে বেঙ্গালুর কাছে পিরামিড ভ্যালি ইন্টারন্যাশনালে অবস্থিত মৈত্র বুদ্ধা মেগা পিরামিড, হায়দ্রাবাদের কাছে মহেশ্বর মহাপিরামিড এবং কৈলাসপুরীতে অবস্থিত পিরামিড উল্লেখযোগ্য। এই পিরামিডগুলোর ভেতরে ধ্যান করে বিপুল সংখ্যক মানুষ উপকৃত হয়েছে। এছাড়াও বিভিন্ন গ্রাম, শহর ও দেশের ছাদে ধ্যানের জন্য নির্মিত হাজার হাজার ছোট পিরামিড রয়েছে। পিরামিড ভ্যালি ইন্টারন্যাশনাল, যা বেঙ্গালুর কাছে ভারতে অবস্থিত, বিভিন্ন বিশ্বের অন্যতম বৃহৎ ধ্যান কেন্দ্র। এখানে ব্যক্তিগত রূপান্তরের জন্য নিবেদিত ধ্যান পিরামিড সহ বিস্তৃত আবাসিক সুবিধা রয়েছে।
প্রতি বছর ভারত ও অন্যান্য দেশের লক্ষ লক্ষ দর্শনার্থী এই নিবেদিত ধ্যান ও আধ্যাত্মিক সেবার মাধ্যমে উপকৃত হন। হায়দ্রাবাদের কাছে অবস্থিত কৈলাসপুরী মেডিটেশন আশ্রমে বিশ্বের বৃহত্তম ধ্যান পিরামিড মহেশ্বর মহাপিরামিড রয়েছে, যেখানে প্রতি বছর হাজার হাজার মানুষ সেবা গ্রহণ করেন। ভারতের বিভিন্ন স্থানে আরও বেশ কয়েকটি আবাসিক ধ্যান কেন্দ্র রয়েছে, যা সাধকদের রূপান্তরমূলক যাত্রাকে সহায়তা করে। এর মধ্যে উল্লেখযোগ্য হল চিত্তোরের কাছে পিরামিড জেটভারাম, নরসরা ও পেটের কাছে শ্রী ওঙ্কারেশ্বর স্থাপনা পিরামিড মেডিটেশন সেন্টার, কর্নুলের কাছে বুদ্ধা পিরামিড মেডিটেশন সেন্টার, রাজমন্দ্রির কাছে শ্রী বশিষ্ঠ গৌতমী পিরামিড ধ্যান মহাক্ষেত্র, ভেলোরের কাছে অগ্নিস্থায়ী মহা পিরামিড ক্ষেত্রম এবং খাম্মামের কাছে কসমিক ভ্যালি পিরামিড ক্যাম্পাস। পিরামিড মেডিটেশন চ্যানেল। পত্রিজির অনুপ্রেরণা ও নির্দেশনায় পিরামিড মেডিটেশন চ্যানেল নামে একটি বৃহৎ ধ্যান ভিত্তিক ভিডিও প্রকল্প শুরু হয়। এই চ্যানেলটি 2017 সালে পিএসএসএম এর মূল বার্তা প্রচারের জন্য চালু করা হয়। এই প্রকল্পটি দ্রুত বিস্তার লাভ করে এবং বিশ্বব্যাপী মানুষের উপকারে আসে। বর্তমানে এটি ভারতের বিভিন্ন ভাষায় পরিচালিত হচ্ছে, যেমন ইংরেজি, তেলুগু, তামিল ও হিন্দি, পাশাপাশি বিশ্বব্যাপীও সম্প্রচারিত হয়। হাজার হাজার মানুষ এই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করেছেন এবং এখানে থাকা বিপুল আধ্যাত্মিক বিষয়বস্তু ব্যবহার করছেন। কেন্দ্রীয় স্বাধীন সংস্থা প্রতিষ্ঠা। পিএসএসএম গ্লোবাল নামে পত্রিকাটি বিশ্বের বিভিন্ন দেশে অলাভজনক পিএসএসএম সংস্থাগুলোকে একত্রিত করেন। এই সংস্থাগুলো পিএসএসএম ইউএসএ, পিএসএসএম ইউকে, পিএসএসএম মালয়েশিয়ার মতো জাতীয় সংস্থার সহায়তায় পরিচালিত হয়। পত্রিকা পিরামিড স্পিরিচুয়াল সায়েন্স একাডেমি প্রতিষ্ঠা করে, যা বই প্রকাশ করে এবং বিভিন্ন স্কুলে ধ্যান ও আধ্যাত্মিক বিজ্ঞান শিক্ষা প্রচার করে। তার নির্দেশনায় আরও বেশ কয়েকটি অলাভজনক সংস্থা গড়ে ওঠে, যেমন স্পিরিচুয়াল ট্যাবলেটস রিসার্চ ফাউন্ডেশন, পিএমসি ট্রাস্ট এবং পিওয়াইএমএ, যেগুলো নির্দিষ্ট উদ্দেশ্যে কাজ করে। বুদ্ধ শিও কোয়ান্টাম ফাউন্ডেশন গঠনের পেছনেও পত্রিকার মূল অনুপ্রেরণা, যা কর্পোরেট সংগঠন ও সরকারি সংস্থাগুলোকে আধুনিক বৈজ্ঞানিক পদ্ধতির মাধ্যমে কর্পোরেট সামাজিক দায়িত্ববোধে উদ্বুদ্ধ করে। সম্প্রতি সোয়াক সেভ ওয়াটার গো গ্রিন নামে একটি নতুন প্রকল্প শুরু করা হয়েছে, যা পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করছে। পরিবেশ সচেতনতা তৈরি করা এবং সবুজায়ন ও টেকসই জীবনযাপনের চর্চা প্রতিষ্ঠার লক্ষ্যে হাজার হাজার পিএসএসএম মাস্টার ও অনুসন্ধানকারীর স্বেচ্ছাসেবী প্রচেষ্টা পরিচালিত হচ্ছে। এই বই পত্রিকার অ্যান্সার হলো বিভিন্ন প্রশ্নের উত্তরের একটি সংকলন, যা পুরুষ ও নারী অনুসন্ধানকারীরা তাদের কৌতূহল ও কখনো কখনো অস্থির মন নিয়ে পত্রিকার কাছে জানতে চেয়েছেন। এই প্রশ্নগুলো বহু বিষয়ের উপর বিস্তৃত, যেমন শারীরিক, মানসিক ও সামাজিক সম্পর্ক, পিতামাতা হওয়ার দায়িত্ব, আধ্যাত্মিক জ্ঞান অর্জন, নিজের জন্য সঠিক পথ নির্বাচন, মৃত্যু এবং পিরামিড স্পিরিচুয়াল সোসাইটিস মুভমেন্ট নিজেই। বিভিন্ন বয়সের এবং জীবনের নানা পর্যায় থেকে আসা নারী ও পুরুষ অনুসন্ধানকারীরা পৃথিবীর নানা প্রান্ত থেকে এইসব প্রশ্ন করেছেন। পত্রিকা তার বিপুল জ্ঞানভাণ্ডার থেকে এইসব প্রশ্নের উত্তর দেন, যা মাটির কাছাকাছি, করুণাময় এবং অনুপ্রেরণামূলক। তিনি শুধু তাৎক্ষণিক প্রশ্নের উত্তর দেন না, তিনি আধ্যাত্মিক, বৈজ্ঞানিক এবং সাধারণ বোধসম্পন্ন জ্ঞানের দিক নির্দেশনাও দেন। এই উত্তরগুলো তাদের জন্য যারা নিজেদের কৌতূহল মেটাতে বা জীবনের প্রশ্নগুলোর সমাধান খুঁজতে চান।
উত্তরগুলো কোনো নির্দিষ্ট শ্রেণী, অর্থ বা বিশেষ সমস্যার মধ্যে সীমাবদ্ধ নয়। তবে পাঠকের সুবিধার্থে এইগুলো এমনভাবে সাজানো হয়েছে যাতে দ্রুত খুঁজে পাওয়া যায় এবং সহজেই বোঝা যায়। তবে পাঠকেরা মনে রাখতে হবে, এই বইটি পত্রিজি যা বলেছেন তার সম্পূর্ণ প্রতিফলন নয়। এক জায়গায় সবকিছু বলা সম্ভব নয়। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে আরো অনেক প্রশ্ন ও জ্ঞান সমৃদ্ধ উত্তর আসতে থাকবে। এই সংকলনের পাতাগুলোর মধ্য দিয়ে পাঠক যত বেশি জ্ঞানী হয়ে উঠবেন, তাদের সকলের জন্য শুভকামনা। চলুন বন্ধুরা, এবার আমরা বইয়ের মূল আলোচনায় চলে আসি। পত্রিজির কথোপকথন। একজন জৈনিক যিনি জিজ্ঞাসা করেছিলেন পিতামহকে, তারই উত্তর কি দিয়েছিলেন উনি। আমি একে একে সেইগুলি আপনাদের পড়ে শোনাচ্ছি। সেটি হলো, আপনি কিভাবে এত নির্লসভাবে কাজ করার অনুপ্রেরণা পান? আপনি কিভাবে এত ধৈর্য অর্জন করেছেন? তার উত্তরে পিতামহ বলেছিলেন, ধৈর্য নয়, এটি আমার কর্তব্য। যদি আমি কোনো কাজ গ্রহণ করি, তাহলে সেটি আমাকে করতেই হবে। যদি আমি কোনো কাজ গ্রহণ না করি, তাহলে করার দরকার নেই। একবার কাজ গ্রহণ করলে আমি সেটি সম্পূর্ণ করতে চাই। তাই আমাকে নিশ্চিত করতে হয় যে কাজটি শেষ হয়েছে। এটাই আমার কর্তব্য। আমি আমার সামর্থ্যের সর্বোচ্চ দিয়ে এটি করব। যখন আপনি আধ্যাত্মিক কাজ করবেন, তখন আপনি কখনো ক্লান্ত হবেন না। আপনি যখন স্বার্থপর কাজ বা বস্তুগত কাজ করবেন, তখন অবশ্যই তখন অবশ্যই আপনি ক্লান্ত হবেন। আধ্যাত্মিক কাজে সংগৃহীত শক্তি কখনো আপনাকে ক্লান্ত হতে দেয় না। এটি হলো আধ্যাত্মিক কার্যের সৌন্দর্য, কারণ এতে কোনো মানসিক চাপ নেই। আমি যেহেতু আধ্যাত্মিক কাজ করছি, তাই আমি যে কোনো পরিমাণ কাজ গ্রহণ করতে পারি। এটা থেকেই আমরা এই বুঝতে পারি যে বন্ধুরা, যে যখন আমরা আধ্যাত্মিক জগতে প্রবেশ করি, যখন আধ্যাত্মিকের ব্যাপারে কোনো কাজ করতে থাকি, তখন আমাদের শরীরে একটি এনার্জি, অটোমেটিক ডিভাইন এনার্জি সবসময় সাথে থাকে, যার কারণে আমরা কোনো সময় ক্লান্ত হয়ে পড়ি না। সারাদিনের ঘরের কাজ করে আমরা যেই একটা ক্লান্তি, সবসময় মানসিক দিক থেকে আমরা ক্লান্ত অনুভব করি, কিন্তু আমরা যেই আধ্যাত্মিকতার যে কোনো ব্যাপারে আমরা যখন কাজ করি, সে সময় আমরা সবসময় মেন্টালি এবং ফিজিক্যালি সবসময় যেন আমরা একদম মানে শক্তিশালী আর ফ্রেশ মনে মনে যে পিতামহ এটাই বলতে চাইছেন যে যখন আমরা ডিভাইন এনার্জির সাথে জুড়ে থাকি, তখন আমাদের এই সময় একটি ইউনিভার্সাল এনার্জি আমাদের মধ্যে প্রবেশ করতে থাকে। এর কারণে সবসময় আমরা এনার্জি ফিল করি, কোনো সময়তেই ক্লান্ত বোধ করি না। এটাই পিতামহ পত্রিজি এই প্রশ্নের উত্তর এটাই দিয়ে সকলকে বুঝিয়েছেন। এইবার দ্বিতীয় প্রশ্ন, আপনি কবে থেকে অন্যদের মেডিটেশন শেখানো শুরু করেন? এটি কি আপনার আলোক প্রাপ্তির পর শুরু হয়েছিল? তার উত্তরে একজন বলছেন, আমি 1979 সালে মেডিটেশন শেখানো শুরু করি, যখন আমি বুঝতে পারি যে আমি একজন ওয়াক ইন হয়ে গেছি। আমি 1947 সালে জন্মগ্রহণ করি, কিন্তু 1979 সালে ওয়াক ইন এবং সেই মুহূর্ত থেকেই আমি শেখানো শুরু করি। এর আগে আমি কখনো কোনো শিক্ষা দিয়েছি বলে মনে পড়ে না। বন্ধুরা, এখানে ওয়াক ইন মানে বলা হচ্ছে যে পিতামহের শরীর থেকে যখন উনার আত্মাটা বেরিয়ে গিয়ে উন্নত কোনো আত্মা যখন উনার শরীরে প্রবেশ করেছেন, যেমন আমরা যেমন বলতে পারি পরশুরামের কথা, তারপরে হচ্ছে গৌতম বুদ্ধ, উনারা যখন উনার শরীরের মধ্যে প্রবেশ করে যখন আরো জনকল্যাণের কাজে, যখন আরো উন্নত আত্মা প্রবেশ করে জনকল্যাণের কাজে এসেছিলেন, সেই সেটিকেই বলা হচ্ছে এখানে ওয়াকিং। এই ঠিক ইয়ারটা আছে। বলে দাও। এই সনে ইয়ারটা কি এখানে দেওয়া আছে? তাহলে এটাও বলতে পারো এই সনে উনি যে ওনার যে শৈশবকাল থেকে যে আত্মাটা ছিল সেটা লিপ করে এবং ওনার মধ্যে হায়ার মাস্টাররা প্রবেশ করেছে। এই প্রসেসটাকে ওয়াকিন বলা হয়। ওইখানে দেখো ইয়ারটা লেখা আছে কিনা।
কোথায়? ওই উত্তরটার মধ্যে কি লেখা আছে নি কোন সালে বা কিছু? হ্যাঁ, 1979 সালে মেডিটেশন শেখানো শুরু করে। বলে দাও, 1979-এ বলে দাও। 1979 সালে পিতামহের যে শৈশবের যে আত্মাটা ভিতরে ভিতরে ছিল, সেই আত্মাটা বেরিয়ে গিয়ে ভিতরে গিয়ে যেসব উন্নত আত্মারা প্রবেশ করেছিল, সেই আত্মাগুলোই আহ তার বের আমি হয়ে নাম। যায়, হ্যাঁ, শৈশব আত্মাটা বের হয়ে যায় এবং বলে দাও গৌতম বুদ্ধের আত্মা প্রবেশ করেছে। এই প্রসেসটাকে ওয়াক ইন বলা হয়। হ্যাঁ, যখন কোনো মাস্টার তৈরি হয় আধ্যাত্মিক সেবার কাজ করার জন্য, তখন এরকম ধরনের কন্ট্রাক্টও হয়ে থাকে আর কি। এই প্রসেসটাকে ওয়াক ইন বলা হয়। না, প্রথম লাইনটাতে তো বললাম, আবার বলতে হবে? হয়েছে, হয়েছে এখন জাস্ট এই বলো 1979-এ উনি ওয়াক ইন হয়েছেন। হ্যাঁ, ওনার শৈশবের আত্মাটা বেড়ে যায় এবং গৌতম বুদ্ধের আত্মা প্রবেশ করেছে। 1979 সালে পিতামহের ভেতরের যে শৈশব আত্মাটা ছিল সেটা বেরিয়ে গিয়ে গৌতম বুদ্ধ এবং অন্যান্য আরো আরো যেসব মহান আত্মারা ছিল তারা প্রবেশ করে এবং উনি ওয়াকিন হয়ে যান। এখানে এটাই ওয়াকিন মানে বোঝানো হচ্ছে। ওয়াকিন হওয়ার পর আপনার আত্মীয় স্বজন কি আপনাকে বুঝতে পেরেছিল? কোনো একজন আবার প্রশ্ন করেছেন যে ওয়াকিন হওয়ার পর আপনার আত্মীয় স্বজন কি আপনাকে বুঝতে পেরেছিল? উত্তরে উনি দিয়েছেন, আমার আত্মীয়রা আমি আসলে কি তা বুঝতে পারে না। তাদের চিন্তা ভাবনা এই শারীরিক দেহের মধ্যেই সীমাবদ্ধ এবং তার আত্মার ধারণা বুঝতে পারে না। তাই ধীরে ধীরে আমার আত্মীয়দের সঙ্গে আমার সম্পর্ক দূরে সরে যায়। কিন্তু আপনি একজন ওয়াকিন এবং ওয়াক-ইন পরিবারের যত্ন নেওয়ার একটি দায়িত্ব আপনার উপর এসে পড়ে। উনার মধ্যে যখন হায়ার মাস্টারদের সোল প্রবেশ করে, সেই সময় তিনি আহ, উনার ফ্যামিলিতে যে উনার স্ত্রী, তারপরে উনার দুই মেয়ে যিনি ছিলেন স্বর্ণমালা পত্রিজি এবং পরিণীতা এবং পরিমালা, দুই মেয়ে, তার দায়িত্ব তিনি কিন্তু পরিবারের যত্ন নেওয়ার দায়িত্ব কিন্তু উনার উপরে এসে পড়েছিল, আর তিনি সেটি কিন্তু খুব ভালো করে সেটি কিন্তু পালনও করেছিলেন। এরপর আরো একজন প্রশ্ন করেছেন যে আপনার জীবনে কি কোনো চ্যালেঞ্জ ছিল? তার উত্তরে পিতামহ বলেছিলেন, হ্যাঁ, অবশ্যই ছিল। আমার স্তর অনুযায়ী আমাকে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি। যেমন কিভাবে মেডিটেশন অনুশীলন করবো, কিভাবে মেডিটেশন শেখাবো, কিভাবে নিজের দক্ষতা বাড়াবো ইত্যাদি। 1992 সালে আমি আমার চাকরি ছেড়ে দিই এবং তখন থেকেই আমার সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল অর্থ উপার্জন। কারণ আমাকে সবার কাছ থেকে দূরে সরে এসে পরবর্তী চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছিল। একবার সেটা করতে পারার পর আমাকে পিরামিডের দিকে নিয়ে যাওয়া হয়। আমি পিরামিড পরিদর্শন করি এবং সেগুলো নিয়ে বই পড়ি। একসময় আমি আবার মেডিটেশনের জন্য পিরামিড ব্যবহার শুরু করি। কিন্তু প্রত্যেকেরই নিজস্ব চ্যালেঞ্জ থাকে, আর পিরামিড নির্মাণ করতে হলে অর্থের প্রয়োজন হয়। তাই অনেক পিরামিড নির্মাণের জন্য অর্থ অর্থ গ্রহণ করাই আমার পরবর্তী বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। এখানে বলছে যে 1992 সালে উনি চাকরি ছেড়ে দিয়েছিলেন, আর সেই সময় ওনার জীবনে সব থেকে বড় চ্যালেঞ্জ এসে দাঁড়িয়েছিল অর্থ উপার্জন। কিভাবে অর্থ উপার্জন করা যায়, তখন ওনার জীবনে অনেক রকমের চ্যালেঞ্জ ছিল, যেরকম আমাদের জীবনেও থাকে, ওনার জীবনেও কিন্তু চ্যালেঞ্জ কিন্তু ওনার জীবনেও এসেছিল। তখন ওনার জীবনের চ্যালেঞ্জ ছিল একটাই যে তখন তিনি পিরামিড নির্মাণ করতে কিভাবে করবে তার জন্য তো কিছু অর্থের প্রয়োজন হয়। এই কারণে ওনার জীবনে এটি একটা চ্যালেঞ্জ হিসেবে যেটা দাঁড়িয়েছিল, যেটি কিভাবে অর্থ উপার্জন করে পিরামিডটাকে নির্মাণ করা যায়। এইবারে আরেকটি প্রশ্ন আর একজন কেউ করেছেন, যেটি
আপনার কি কোনো স্বপ্ন আছে? তার উত্তরে উনি বলেছিলেন যে, আমি এমন এক সময়ের স্বপ্ন দেখি যখন সারা পৃথিবী একসঙ্গে একই সময়ে মেডিটেশন করবে। এটি আমার মহা স্বপ্ন এবং এটি ঘটবেই। এমন এক সময় আসবে যখন পৃথিবীর সমগ্র জনগণ মেডিটেশনে থাকবে। আমি এমন একটি সময়ের স্বপ্ন দেখি এবং সেটি ঘটবে। হয়তো ভবিষ্যতে যখন একটি সময়ে কোটি, কোটি মানুষ মেডিটেশন করবে। যেখানে কোনো গ্রুপ স্লিপ থাকবে না। থাকবে শুধু গ্রুপ মেডিটেশন। তো বন্ধুরা দেখুন এখানে পিতামহ কত সুন্দর করে কথাটি বলেছেন যে উনার যে স্বপ্ন ঘরে, ঘরে ঘরে, ঘরে মেডিটেশন সকলেই করবে। লাখ, লাখ লোক একসাথে গ্রুপ মেডিটেশন করবে। সেখানে কোনো রকম কোনো গ্রুপ স্লিপ থাকবে না। সবাই একসাথে একত্রিত হয়ে ঘরে বসে একসাথে মেডিটেশন করবে। প্রত্যেকটি ঘরে এই ধ্যান জগৎ পৌঁছে যাবে। প্রত্যেকটি ঘরে সকলেই ধ্যানী হয়ে উঠবে। মানে আরেকজন বলছেন যে, আপনি কি কখনো আপনার জীবনে মৌন বা নীরবতার অনুশীলন করেছেন? উত্তরে উনি বলেছিলেন, ১৯৯৬ সালে আমি পুরো ১ বছর সম্পূর্ণ নীরবতায় ছিলাম। তবে ২ বার ব্যতিক্রম হয়েছিল। মানুষ যখন আমাকে জিজ্ঞাসা করত, কেন আমি এটি করছি এবং কেন মেডিটেশন শেখাচ্ছি না? যদি আমি নীরব থাকি, তখন আমি বলতাম যে, ভবিষ্যতের জন্য শক্তি সঞ্চয় করার উদ্দেশ্যেই আমাকে এটি করতে হচ্ছে। এর উত্তরে পিতামহ বলেছিলেন যে, উনি ১৯৯৬ সালে পুরো বছরটাই তিনি নীরবতায় কাটিয়েছিলেন। কিন্তু যখন উনি চুপচাপ থাকতেন, তখন অনেকের মনেই হতো যে, আপনি চুপচাপ থাকলে আমাদের ধ্যান কে শেখাবে? সেই সময় সেই সময় উনি বলেছিলেন যে, আমি যদি চুপচাপ থাকি তাহলে আমার শক্তির সঞ্চার হবে। এজন্যই আমি চুপচাপ রয়েছি। এর উত্তরে উনি এই কথাটি আমাদেরকে বলেছিলেন। বেশি, বেশি মেডিটেশন অনুশীলনের মাধ্যমে কি আপনি রূপান্তরিত হয়েছেন? কোনো একজন উনাকে জিজ্ঞাসা করেছেন। তার উত্তরে উনি দিয়েছেন, এই জীবনে আমি খুব বেশি মেডিটেশন করিনি। কিন্তু অন্যদের রূপান্তরণের গল্প শুনে আমি অনেক পরিবর্তিত হয়েছি। আমি আমার রূপান্তরণের কর্তৃত্ব আমার মেডিটেশনকে দিই না। আমার রূপান্তরণের কৃতিত্ব যায় অন্যদের মেডিটেশন অভিজ্ঞতা শোনার মধ্যে। উনি বলছেন যে উনি জীবনে কিন্তু মেডিটেশন কিন্তু বেশি করেননি। অন্যদের মেডিটেশন করার যে মেডিটেশন করে যে মানে অপরের জীবনে যে কিভাবে রূপান্তর এসেছে সেইটা শোনার মাধ্যমেই উনার জীবনের অনেক রকমের অভিজ্ঞতা এসেছে। সেটিকেই উনি বলছেন এখানে। আরেকজন বলছেন যে, আপনি কিভাবে আপনার দাম্পত্য জীবন এবং আধ্যাত্মিক জীবন এত সুন্দরভাবে পরিচালনা করেন? এর উত্তরে উনি দিয়েছিলেন, এর সম্পূর্ণ কৃতিত্ব মেডিটেশনের। যদি মেডিটেশন না থাকতো তাহলে আমার জীবনে এমন কোনো ভারসাম্য সম্ভব হতো না। আমি হয়তো অন্য সবার মতোই একজন সাধারণ মানুষ হয়ে থাকতাম। কিন্তু মেডিটেশন আমাকে পরিবর্তন করেছে। তাহলে আমরা কি বুঝলাম এখান থেকে? যে মেডিটেশনই এমন একটি অস্ত্র আমাদের জীবনে, যা আমাদের আধ্যাত্মিক এবং সাংসারিক জীবন দুটিকেই সমানভাবে ব্যালেন্স করে রাখতে পারে এবং আমাদের মানে দাম্পত্য জীবন এবং আধ্যাত্মিক জীবন সুন্দরভাবে আমরা এই ধ্যানের মাধ্যমে ধ্যান করে এগোতে পারি। দুটোকে সমানভাবে ব্যালেন্স করে। ওনাকেই কেউ একজন জিজ্ঞাসা করছেন যে, আপনার জীবনের লক্ষ্যটা কি? তার উত্তরে উনি বলেছিলেন যে, আমার লক্ষ্য হলো প্রতিদিন কোথাও না কোথাও ভ্রমণ করা অথবা অন্য কোনো জায়গায় যাওয়া এবং মানুষকে মেডিটেশন করানো। গত ৩০ বছর ধরে এভাবেই চলছে। এটাই সেই লক্ষ্য যা আমি নিজেকে দিয়েছি এবং এটাই সেই দিক নির্দেশনা যা আমি নিজেকেই দিই।
উনি সবসময় অন্যকে ধ্যান শেখানোর মাধ্যমে নিজের জীবনটিকে অতিবাহিত করতেন। তিনি গত ৩০ বছর ধরে এইভাবেই নিজের জীবনটিকে চালিয়েছিলেন। এইবারে আরেকটি প্রশ্ন উত্তরে আছে, যেটাও যে পত্রিজিকে কেউ একজন বলেছিলেন যে পত্রিজি আপনাদের সরি কেউ একজন বলেছিলেন ওনাকে যে পত্রিজি আমাদের প্রতি আপনার যে আন্তরিকতা ও সদয়তা দেখিয়েছেন এবং আমাদের সঙ্গে থাকতে চেয়েছেন তার জন্য আমরা কৃতজ্ঞ। এটি আমাদের জন্য এক অসাধারণ আনন্দের বিষয় এবং আমরা কৃতজ্ঞতা অনুভব করছি যে আপনার সঙ্গে মেডিটেশন করার সুযোগ পেয়েছি এবং আপনার সান্নিধ্যে একটি বড় পদক্ষেপ নিতে পেরেছি। এই বিশেষ অধিবেশনটি আপনার সঙ্গে ভাগ করে নেওয়ার সুযোগ পেয়ে আমরা নিজেদের খুব সৌভাগ্যবান মনে করছি। যদিও আমি চাইছিলাম অনেক মানুষ এই অধিবেশনে উপস্থিত থাকুক, তবুও আমি বুঝতে পারি যে সবকিছুরই একটি সঠিক সময় আছে, তাই না? এর উত্তরে উনি বলেছিলেন যে আপনার অভিপ্রায় আপনার সবার জন্য এখানে আসার ইচ্ছাই আমাদের জন্য যথেষ্ট। আধ্যাত্মিকতায় অভিপ্রায়ের গুরুত্ব অনেক। মানুষের সংখ্যা গুরুত্বপূর্ণ নয়, মানুষের গুণগত মানও গুরুত্বপূর্ণ। সবাই যেন এখানেই আসে এমন আপনার ইচ্ছাই যথেষ্ট। 40 বছর আগে যখন আমি মেডিটেশন শেখানো শুরু করি তখন আমি চাইতাম সবাই মেডিটেশনে আসুক, কিন্তু তখন মাত্র 1 বা 2 জনই মানুষই আসতো। এই 40 বছরে শত শত হাজার হাজার পরিবর্তন ঘটেছে। এটা অবশ্যই ঘটবে, তাই আপনার অভিপ্রায় অবশ্যই ফল দেবে। আজ ভোরবেলায় আপনাদের দেখে আমি ভীষণ আনন্দিত। আমি সবার কথা শুনতে চাই। এইবারে উনাকে আরো একজন জিজ্ঞাসা করছেন যে আপনি এই আন্দোলনটি কি একাই শুরু করেছিলেন? আপনি এটি কিভাবে পরিচালনা করলেন? তার উত্তরে উনি বললেন যে প্রকৃতি সবাইকে সহায়তা করে, স্বাভাবিকভাবেই সমর্থিত। মা প্রকৃতি সবার যত্ন নেয়। মা প্রকৃতি আমাকে যা চেয়েছি তাই দিয়েছেন। তিনি প্রত্যেককেই তাদের ইচ্ছা মতোই দেন। এরপর আরো একজন উনাকে বলছেন যে আপনি এই আন্দোলন শুরু করার পর 30 বছর কেটে গেছে। এই সময়কে আপনি কিভাবে অনুভব করছেন? এর উত্তরে উনি দিয়েছিলেন এই আন্দোলন শুরু হয়েছিল 1980 সালে। এখন আমরা 2021 সালে আছি, অর্থাৎ 1980 থেকে 2021 পর্যন্ত এটি 40 বছর। এই 40 বছরে আমি এই কাজের জন্য পরিশ্রম করেছি এবং গত বছরের মধ্যে এত মানুষের পিরামিড মাস্টার হয়ে ওঠা আমি দেখেছি। এটি আমাকে যথেষ্ট সন্তুষ্টি দেয়, তবে এখনো অনেক কিছু করা বাকি আছে। তাই আমরা সবাই এখনো যা বাকি আছে সেটার দিকেই মনোযোগ দিচ্ছি। এরপরে আর একজন বলছেন যে আপনার এবং পিএসএসএম এর কাজ আর কতদিন পর্যন্ত চলবে? এর উত্তরে উনি দিয়েছেন এই কাজটি চলবে পৃথিবীর শেষ মানুষের পর্যন্ত। এই গ্রহের প্রতিটি মানুষ যখন ধ্যানী এবং আধ্যাত্মিক বিজ্ঞানের শিক্ষার্থী হয়ে উঠবে, যখন শেষ মানুষটিও নিরামিষভোজী হয়ে উঠবে, তখন আমি নিজেকে বলবো হ্যাঁ, আমার কাজ শেষ। এই 40 বছরে আমি সেই দিকেই অনেক ভালো কাজ করেছি এবং আমি আশা করি খুব শীঘ্রই সারা বিশ্ব নিরামিষভোজী হয়ে উঠবে। উনি এখানে বলেছেন যে যে উনার শেষ মানে শেষ কাজটা শেষ হবে উনার যখন এই পৃথিবীতে শেষ বিশ্বে প্রত্যেকটি মানুষ নিরামিষ ভোজিতে পরিণত না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু উনার এই কাজ চলতেই থাকবে। এইবার উনাকে বলেছেন যে কেউ একজন যে পিরামিড মেডিটেশন চ্যানেলে মূল উদ্দেশ্যটা কি?
তখন তার উত্তরে উনি বলেছিলেন যে পিরামিড মেডিটেশন চ্যানেল, সংক্ষেপে পিএমসি, এই নামে আমরা সবাই জানি পিএমসি সংস্থাটি নামে। এটি আমাদের আধ্যাত্মিক বিশ্ববিদ্যালয়, এটি একটি অনলাইন বিশ্ববিদ্যালয়। আমরা 2018 সালে তেলুগু ভাষায় পিএমসি শুরু করি। আজ পিএমসি 30টিরও বেশি ভাষায় কার্যক্রম পরিচালনা করছে। আমরা কিভাবে পিএসএসএম এর অংশ হতে পারি? আরো একজন কেউ উনাকে জিজ্ঞাসা করছেন। তার উত্তরে উনি দিয়েছেন, মেডিটেশনের জগতে আপনাদের স্বাগতম। আপনি যে পিএসএসএম এর সাথে যোগাযোগ করার জন্য মেডিটেশন বেছে নিয়েছেন, এই সত্যটাই আপনার জন্য এক বৈপ্লবিক পরিবর্তন। এর সাথে যোগাযোগ করাই পিএসএসএম এর অংশ হওয়া। এবার পিএসএসএম এর লক্ষ্য কি? কেউ একজন জিজ্ঞাসা করলেন। তার অ্যান্সারে উনি আবার দিলেন যে পিএসএসএম হচ্ছে এমন একটি সংস্থা যা সবার কাছে আধ্যাত্মিকতা পৌঁছে দেওয়ার জন্য নিবেদিত। নেক্সট প্রশ্ন হচ্ছে, পিএসএসএম এর পিরামিডের ভূমিকা কি? এর উত্তরে উনি দিয়েছেন, পিরামিড আধ্যাত্মিক বিজ্ঞানের প্রতীক। পিরামিডই পিএসএসএম এর প্রতীক। তো নমস্কার বন্ধুরা, আজ এই পর্যন্তই। নেক্সট দিনে আমি আবার পিতামহের নতুন কোনো প্রশ্ন উত্তর নিয়ে আবার আপনাদের কাছে নিয়ে আসবো। আজকের মতো এখানেই শেষ করছি।